শেখ পরিবারের একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করলো না, তার মানে কি কোথাও রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের কোনো লিয়াজও রয়েছে? আমাদের জানা তথ্য মতে ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কিন্তু ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আজকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের পিঠ দেখানোর সময় শেষ, আমরা এখন আর পিঠ দেখাবো না। তোমাদেরকে এখন আমাদের সাথে ফেস টু ফেস আসতে হবে। সমস্যা আমার, কিন্তু প্রসব বেদনা ভারতের। আমি এটার কোনো যুক্তিকতা খুঁজে পাচ্ছি না। গত 18 বছরে শেখ হাসিনা এবং ভারত তারা একাকার হয়ে গেছে তাদের কর্মকাণ্ড দিয়ে। আমাদের দেশের মন্ত্রীরা বলে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আরেক মন্ত্রী বলে যে ভারতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন ভারতের উন্নয়ন। সেই 14 সালের নির্বাচনে এই জন্য অনেকে ঠাট্টা করে বলে এই নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন, এই নির্বাচন সুজাতা মার্কা নির্বাচন, এই নির্বাচন কুত্তা মার্কা নির্বাচন। এক মাস পার হয়ে গেল শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেন শেখ হাসিনার পরিবারের অর্থাৎ শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হলো না? প্রিয় দর্শক, নাকি তাদেরকে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছে? তাহলে যেহেতু আওয়ামী লীগের হাতে ক্ষমতা নেই, শেখ হাসিনা যেহেতু দেশ থেকে পালিয়ে চলে গেছে, তারপরেও কেন তার পরিবারের লোকজনকে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছে? প্রিয় দর্শক, প্রশাসন কেন ভয় পাচ্ছে? নাকি এর মধ্যে অন্য কিছু রহস্য লুকিয়ে আছে? বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, এমনটাই দাবি করেছে আর রাশেদ খান, এবং তার সাথে সাথে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব। ভারত এবং বাংলাদেশ, ভারত কিন্তু ইতিমধ্যে কিন্তু খুব চাপের মধ্যে রয়েছে, এবং ভারত থেকে নাকি শেখ হাসিনা বাংলাদেশকে নস্যাৎ করার জন্য তলে তলে পায়তারা করছে বা তলে তলে মানে কাজ করে যাচ্ছে, এমনটাই দাবি করছে। তো যাই হোক প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি আমরা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। শেখ পরিবারের একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করলো না, তার মানে কি কোথাও রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের কোনো লিয়াজও রয়েছে? আমাদের জানা তথ্য মতে ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কিন্তু ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে 624 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, তালিকা প্রকাশ করেন, তাহলে আমরা বুঝবো যে ওবায়দুল কাদের সেখানে সেই তালিকায় আছে কিনা, কামাল সাহেব আছে কিনা, হাসান মাহমুদ আছে কিনা, আরাফাত আছে কিনা, হারুন আছে কিনা। অনেকে শুনলাম মামলা করতে যাচ্ছে, সেখানে ওসি নাই, অনেকের মামলা নেওয়া হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ লোকবল নাই। এই যে চিরুনি অভিযানের কথা বলা হলো যে চিরুনি অভিযান করবে, এখনো পর্যন্ত আমরা কোথাও দেখছি না। শেখ পরিবারের একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করলো না, তার মানে কি কোথাও রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের কোনো লিয়াজও রয়েছে? সেটা আমাদের খতিয়ে দেখতে হবে যে শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করে নাই, এটি অবশ্যই উৎকণ্ঠার বিষয়। এবং আওয়ামী লীগের যারা স্থায়ী কমিটিতে ছিল, হাইকমান্ডে যারা ছিল, তাদের 2-1 ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা শুনলাম যে একবার বলা হলো যে আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে, পরে শুনলাম যে গ্রেপ্তার করা হয়নি। শুনলাম মিডিয়াতে নিউজ হলো, স্ক্রলিং হলো যে হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে, পরে দেখলাম গ্রেপ্তার করা হয়নি। আমাদের জানা তথ্য মতে ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কিন্তু ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আসাদুজ্জামান কামাল, এই যে গুম খুনের কারিগর, আয়নাঘর তৈরি করেছিল, সেই কামাল শেখ কোথায়? তার গাড়ি নাকি আমরা দেখছি যে রাস্তায় পড়ে আছে, তিনি নাই। কামালকে কোথায় রাখা হয়েছে? সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে 624 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, তালিকা প্রকাশ করেন, তাহলে আমরা বুঝবো যে ওবায়দুল কাদের সেখানে সেই তালিকায় আছে কিনা, কামাল সাহেব আছে কিনা, হাসান মাহমুদ আছে কিনা, আরাফাত আছে কিনা, হারুন আছে কিনা। এই তালিকা তো প্রকাশ করা হয়নি। সুতরাং জনগণের মনে এক ধরনের সন্দেহ রয়েছে যে এই যে রাঘব বোয়াল যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে আসলে রক্ষার চেষ্টা করা হচ্ছে কিনা। আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই, যারা অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে কোনো রক্ষা করা চলবে না, এবং সেই দাবি আজকে আমরা জানিয়েছি। আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা সহ আপনাদের যে ক্যাবিনেট বৈঠক হয়, সেখানে আপনারা আলাপ আলোচনা করেন। পুলিশ ফাংশন না করলেও আমরা কিন্তু ফাংশন করব। প্রয়োজনে ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে তথ্য দেন, আপনাদের সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই আমাদের এই কথাগুলো মানুষ শুনবে। কোথাও যদি ছাত্রলীগ যুবলীগ, আওয়ামী লীগের হাইকমান্ড বা আওয়ামী লীগের পেলারা যদি পালিয়ে থাকে, আমাদেরকে তথ্য দেন। পুলিশ না গেলে আমরা যাব, আমরা তাদেরকে ধরে এনে আমরা তাদেরকে প্রশাসনের কাছে দিব। কারণ যখন পুলিশ ফাংশন করবে না, এই ছাত্র জনতাকেই তো ফাংশন করতে হবে। আমরা তো দেখেছি যে বিপ্লব ঘটিয়েছে কারা? ছাত্র জনতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তারা রাষ্ট্র সংস্কার করুক, তবে তাদেরকে ত্বরিত গতিতে কাজ করতে হবে। ধীরস্থির হয়ে গেলে যেটা সমস্যা, মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকে যায় যে আসলেই তারা কাজ করছে কি করছে না। কাউকে পিটিয়ে মারা, এটি অন্তত এই বিপ্লব সফল হওয়ার পরে, গণঅভ্যুত্থানের পরে সে ধরনের ঘটনা ঘটুক, সেটি আসলে কখনোই মেনে নেওয়া যায় না। যে ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত, কারা ঘটিয়েছে আমি মনে করি সেটি খতিয়ে দেখা দরকার। তবে মানুষ তো আসলে এখন উত্তেজিত, মানুষকে আপনি থামাতে পারবেন না। গত 15 বছরে যেভাবে ওই ছাত্রলীগ যুবলীগ মানুষকে উৎপাত করেছে, নিষ্ঠুরভাবে নির্মমভাবে নির্যাতন করেছে, হাফিজুরকে হত্যা করেছে, আবু বক্করকে হত্যা করেছে, আবরার ফাতকে হত্যা করেছে, আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই গণঅভ্যুত্থানে আমাদের 11 জন শহীদ হয়েছে, বিশ্বজিৎকে হত্যা করেছে। সুতরাং ছাত্রলীগের উপরে, যুবলীগের উপরে মানুষের ক্ষোভ আছে, সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু এই গণপিটনের ঘটনাগুলো ঘটছে। তবে মানুষকে বলবো, যেহেতু একটি বিপ্লব হয়েছে, এখন দেশে সরকার রয়েছে, এ ধরনের ঘটনা আপনারা যাতে না ঘটে, সেই জন্য আমরা সকলকে সংযত হওয়ার আহ্বান জানাই। এবং ছাত্রলীগ যুবলীগ তাদেরকে বলবো যে আপনারা
আপনারা যেহেতু অনিরাপত্তাহীনতায় ভুগতেছেন, সুতরাং আপনারা যদি এভাবে পালিয়ে থাকেন তাহলে কিন্তু আরও সমস্যা সৃষ্টি হবে। সেই জায়গায় আমি মনে করি যে তাদের উচিত নিজ থেকে পুলিশের কাছে যাওয়া, থানায় গিয়ে তাদের উচিত তারা নিজেরা যাতে গ্রেপ্তার হয়, সারেন্ডার করা, সেই কাজগুলো তারা করুক। আওয়ামী লীগ ছাত্রলীগের অন্যায় করে না এরকম একজনকে পাবেন। সুতরাং তারা যেহেতু অপরাধ করেছে, অন্যায় করেছে, মানুষ তাদের উপর ক্ষুব্ধ, তো রাস্তাঘাটে পাইলে তো এরকম ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। তো সেই ঘটনা যাতে না ঘটে এই জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা নিজ থেকে সারেন্ডার করেন, এটি আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আমাদের পিঠ দেখানোর সময় শেষ, আমরা এখন আর পিঠ দেখাবো না, তোমাদেরকে এখন আমাদের সাথে ফেস টু ফেস আসতে হবে। সমস্যা আমার, কিন্তু প্রসব বেদনা ভারতের। আমি এটা কোনো যুক্তিকতা খুঁজে পাচ্ছি না। রাদার আমি মনে করি ভারতকে তাদের 7 সিস্টার নিয়ে চিন্তা করার সময় এসেছে। আপনি আপনার দেশের অস্তিত্বকে রক্ষা করুন, আপনার দেশের একটা বৃহৎ একটা অংশ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রথমে আমি একটা জিনিস দিয়ে শুরু করি। আমরা সবসময় একটা কথা বলি যে যা ঘটে তা ভালোর জন্য ঘটে, সবকিছুর মধ্যে কিন্তু একটা ভালো নিহিত আছে। ভারতের সাম্প্রতিক সময়ের যে উল্লঙ্ঘপনা, তারা যে উল্লঙ্ঘভাবে বাংলাদেশের সাথে যে আচরণ, বিগত বঙ্গভঙ্গের পর থেকে তাদের যে সুপ্ত বাসনা ছিল বাংলাদেশকে ক্যাপচার করার বা বাংলাদেশের অংশটাকে নিজের একটা অঙ্গরাজ্যের মতো করে ব্যবহার করার মতো তাদের যে প্ল্যান ছিল, সেই সুদীর্ঘ প্ল্যান, 60-70 বছরের যেটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা যে আজকে যে উন্মুক্ত হয়ে গেছে, হয়তো এই ঘটনাটা না হলে বা তাদের এই আচরণগত না হলে আমরা আমাদের বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের অথবা খুব একটা ধারণা ছিল না, আমার মনে হয় এই ঘটনাগুলোর মাধ্যমে আমাদের দেশের জনগণগুলো ভারতের এই আধিপত্য বিস্তারের যে মানে মাস্টার প্ল্যান বা পরিকল্পনা ছিল, এটা এখন আমাদের অনেকের কাছে খুব বেশি পরিষ্কার। তো এটা আমি মনে করি যে একটা ভালো দিক। আমাদের জনগণ এখন অনেক বেশি আরো ভালোভাবে বুঝতে শিখেছে। অনেক কিছু আমরা আজকে গত 16 বছর ধরে যেটা আমাদের জনগণ প্রকাশ করতে পারেনি, আমাদের মিডিয়াগুলো প্রকাশ করতে পারেনি, সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারেনি, যারা কথা বলতে চেয়েছিলেন তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছিল, তারা বলতে পারেননি। সো পুরো জিনিসটা আমাদের জাতির কাছে, আমাদের বিভিন্ন জেনারেশনের কাছে পৌঁছানো সম্ভব হয়নি, বাট এখন আমরা পারছি। এটা আমি অন্তত একটা ভালো দিক দেখি। যাই হোক, আমি এখন আমার মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে ভারতকে এখন স্পষ্ট করে বুঝতে হবে যে তাদের তাবেদারি সরকার বা তাদের যে পালিত ভিত্ত বা যেটা ছিল তাদের হাতে গড়া বা পুতুল যে সরকার ছিল, সেই সরকারটা এখন নাই। এখন যে সরকারটা আছে এটা এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এবং এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলেই এই সরকার গঠিত হয়েছে। এই সরকার কোনোভাবেই কিন্তু তাদের ভারতের নতজানু স্বীকার করা কিংবা তাদের তাবেদারি করা সরকার না। এটা স্পষ্ট প্রমাণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওনার সাম্প্রতিক কিছু স্টেটমেন্ট, যিনি আমাদের সাবেক স্বৈরশাসক, দেশ থেকে যিনি পালিয়েছেন প্রধানমন্ত্রী সাবেক, ওনাকে ভারতে যতদিন উনি অবস্থান করবেন, যতদিন আমরা প্রত্যর্পণ চুক্তির আওতায় ওনাকে ফেরত না আনতে পারবো, ততদিন ওনাকে চুপ থাকতে বলেছেন। এবং ভারতকে বলেছেন যে আমাদের যেই বিভিন্ন ধরনের পানি চুক্তি সহ বিভিন্ন ধরনের যে সমস্ত ভারতের সাথে আমাদের আন্তঃ চুক্তিগুলো আছে, সেগুলোর ন্যায্য হিস্সা আমরা যদি না পাই তাহলে ভবিষ্যতে চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করা হবে। এবং ভবিষ্যতে যে তিস্তা চুক্তির ব্যাপারে উনি স্পষ্টত বলেছেন যে উনি সম্পূর্ণরূপে ন্যায্য হিস্সা আদায় না হলে উনি কিন্তু তিস্তা চুক্তি এই ব্যাপারে কিন্তু সামনে অগ্রসর হবেন না। আমার মনে হয় এটা, এই ধরনের স্টেটমেন্টগুলো আমাদের জন্য খুব স্পষ্ট একটা বার্তা ভারতের জন্য। বললাম যে দ্বিপাক্ষিক যে অসম চুক্তিগুলি ছিল এবং বিগত সরকার যেসব চুক্তিগুলি করেছে, এগুলির ভবিষ্যৎ কিভাবে বলে মনে করেন, এবং সামনে কোনো অসম চুক্তি হবে না এই একটা ইঙ্গিত বর্তমান সরকার প্রধান দিয়েছে এবং সেটা শক্তভাবেই মেনটেন করবে বলে আপনি মনে করেন? দেখেন, যে কোনো চুক্তি কিন্তু এটা কোনো এমন কোনো দলিল না যেটাকে কিন্তু যে কোনো সময় কিন্তু কন্ডেম করা যাবে না, কিন্তু বা এটাকে সংশোধন, পরিবর্তন বা পরিমার্জন করা যাবে না কিংবা সংশোধন আনা যাবে না। অবশ্যই আমাদের যে চুক্তিগুলো, আগের যে সরকারগুলো আমাদের দাসত্বকে মানে পুঁজি করে আমাদের দেশটাকে অলমোস্ট বলা যায় যে সমর্পণ করে দিয়ে যে চুক্তিগুলো করেছে, সেই চুক্তিগুলোকে অবশ্যই আমাদের স্বার্থ সংরক্ষণ করে এটাকে সংশোধন করার মতো সুযোগ আছে। এবং ব্যাপারে বাংলাদেশ যে স্ট্রং পজিশন নেবে এবং নিচ্ছে, এটা আমরা অন্তত বলতে পারি। যেমন আমি যদি ছোট্ট করে যদি বলি যে ফেলানি থেকে আজকে স্বর্ণা দাস পর্যন্ত বর্ডারে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমরা সিম্বলিক হিসেবে ধরছি ফেলানি এবং স্বর্ণা দাস, এছাড়াও কিন্তু শত শত লোককে তারা কিন্তু নিরীহভাবে কিন্তু নিরীহ জনগণ হত্যা করেছে। আমি নিজেও কিন্তু বিজিবিতে কিন্তু দীর্ঘ সময় ধরে আমি কিন্তু নিয়োজিত ছিলাম, আমি দেখেছি তারা কিভাবে নির্মম ভাবে, কিন্তু কখনো আমাদের সরকারি ভাবে কিংবা আমাদের সরকারের পক্ষ থেকে কিংবা আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্ট্রং ভাবে কিন্তু কখনোই কিন্তু এটা কিন্তু প্রতিবাদ করার সাহস কখনো হয় নাই। বাট সাম্প্রতিক সময়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর স্যারের যে বক্তব্য আমরা দেখেছি, উনি স্পষ্টত বলেছেন যে পিঠ দেখানো যাবে না। আমি একজন সেনা সদস্য, আমি জানি পিঠ দেখানো মানে কি, অর্থাৎ আমাকে কিন্তু প্রতিরোধ করতে হবে। জাহাঙ্গীর আলম কিন্তু আর্মি পার্সন, মানে সাবেক প্রাক্তন আর্মি পার্সন, সুতরাং উনি যেটা বলছেন কারেক্ট, উনি যেটা বলেছেন এটা কিন্তু এটার মর্মার্থ কিন্তু ভারতের কাছে স্পষ্ট একটা বার্তা যে উনি আমার দেশের ফোর্সকে বলেছেন যে পিঠ দেখানো যাবে না, কিন্তু আসলে বার্তা কিন্তু ভারতের জন্য। কারণ আমরা তোমাদের সাথে ফেস টু ফেস ফাইট করবো, আমাদের পিঠ দেখানোর সময় শেষ, আমরা এখন আর পিঠ দেখাবো না, তোমাদেরকে এখন আমাদের সাথে ফেস টু ফেস আসতে হবে। আমরা সাম্প্রতিক সময় কিন্তু আমি যতটুকু আমার প্রতিরক্ষা মন্ত্রী যে কথাটি বললো, বাংলাদেশকে টেনে বাংলাদেশের প্রসঙ্গকে গাজার সাথে এবং ইউক্রেনের সাথে তুলনা করে যে মন্তব্যটি করেছে, এটি আসলে মানে কতটা আমাদেরকে কি উদ্দেশ্যে বলেছে বলে মনে করেন? আমরা এটার জন্য কতটুকু মোকাবেলা করবো, জন্য কতটুকু প্রস্তুত আছি? আমি ছোট করে বলি, সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গিও কি এসব ব্যাপারে? আমি এখানে মজার ব্যাপার আছে যে বাংলাদেশে একটা স্বৈরশাসকের উৎখাত হয়েছে গণ আন্দোলনের মুখে,
কিন্তু প্রসব বেদনা শুরু হয়ে গেছে ভারতের। আমি ঠিক বুঝতে পারছি না যে ভারতের প্রসব বেদনা হওয়ার কারণটা কি। আমার দেশের সমস্যা, আমার দেশের স্বৈরশাসন উৎখাত হয়েছে, আমার দেশ পুনর্গঠিত হচ্ছে, আমার দেশে নতুন সরকার আসছে, নতুন সরকার আসবে, ভবিষ্যতে নির্বাচন হবে, কিন্তু প্রসব বেদনা শুরু হয়ে গেছে ভারতের। এর মাধ্যমে কিন্তু খুব স্পষ্ট ধারণা। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের সামরিক যে তাদের যে প্রস্তুতির জন্য তাদের যে সেনাবাহিনীকে উনি যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে উনি যে তাদেরকে সতর্ক থাকার জন্য বলছেন, আমি বলবো যে এটা নিতান্ত একটা ওনাদের একটা জাস্ট আমাদেরকে একটা ভয় ভীতি লাগানোর জন্য বা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য বা আমাদেরকে একটু আতঙ্কিত করার জন্য, আমাদের সরকারকে একটু বিপদে ফেলার জন্য, অর্থাৎ আমাদের জনগণ বা আমাদের সেনাবাহিনী কিংবা আমাদের সরকার যদি কোনো কারণে তাদের এই কথায় যদি আতঙ্কিত হয়ে যদি কোনো ধরনের ভুল করে, সেই ভুলের তারা ফায়দা লুটার জন্য বা ফায়দা নেওয়ার জন্য আমি মনে করি এটা তাদের জাস্ট একটা কি বলবো, এটা একটা অপ্রয়োজনীয় বাড়াবাড়ি। এর কোনোভাবে কিন্তু আপনি কিন্তু কোনোভাবে এটা ইউক্রেন, ফিলিস্তিন, ইসরায়েল এই ধরনের কোনো ওয়ার কোনো দেশের সাথে কিন্তু তুলনা করার কিন্তু কোনো মানে প্রসঙ্গে আসে না। আমি যে জিনিসটা বলেছি, সমস্যা আমার, কিন্তু প্রসব বেদনা ভারতের। আমি এটা কোনো যুক্তিকতা খুঁজে পাচ্ছি না। রাদার আমি মনে করি ভারতকে তাদের 7 সিস্টার নিয়ে চিন্তা করার সময় এসছে। আপনি আপনার দেশের অস্তিত্বকে রক্ষা করুন, আপনার দেশের একটা বৃহৎ একটা অংশ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার কেন যেন মনে হয়, আমি জানি এটা আমার ইনটিউশন থেকে আমি বলছি, হয়তোবা ভারত যদি তার অস্তিত্ব রক্ষার জন্য যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তারা যদি বাংলাদেশকে নিয়ে অতি বাড়াবাড়ি করে, আমার তো মনে হয় ভারত এক সময় এসে তারাই কি দ্বিখণ্ডিত হয়ে যায় কিনা, খণ্ড বিখণ্ডিত হয়ে যায় কিনা, সেই ব্যাপারেও কিন্তু আমি কিন্তু ভবিষ্যৎ আমার ব্যক্তিগত অভিমত আপনি ব্যক্তিগতভাবে তো আপনি বলেননি, এটা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই স্পষ্টভাবে যখন মোদী যুক্তরাষ্ট্র অবস্থান করছে তখনই বলেছে। এ নিয়ে বেশ বিতর্ক হয়েছে। সুতরাং আমাদের মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, ভারতের বাংলাদেশকে যতটা প্রয়োজন, বাংলাদেশের কিন্তু ভারতকে ততটা প্রয়োজন বলে মনে করেন? মানে আমাদের সীমান্ত নিয়ে বা আমাদের অন্য কিছু নিয়ে তেমন কোনো টেনশন নাই, যেটা বললো যারা ইসমাইল সম্রাট। আসলে তো তাদের এই অখণ্ডতা রক্ষা করার জন্য কিন্তু বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ তারা বরং বাংলাদেশের প্রতি নতজানু থাকা উচিত ছিল সবসময়, কিন্তু উল্টোটা হয়েছে এখন। দেখেন বাংলাদেশ, ইসমাইল ভাই যেটা বলেছেন 100% কারেক্ট। আমরা কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট না, রাদার ভারত কিন্তু আমাদের উপরে শতবার ডিপেন্ডেন্ট। কারণ আমাদেরকে যদি তারা ক্যাপচারে না রাখতে পারে, আমাদেরকে যদি তারা ব্যবহার না করতে পারে, সত্যিকার অর্থে ভারত, আমি যেটা বলেছিলাম, ভারত যে খণ্ডিত হয়ে যাওয়ার, ভারতের একটা অংশ যে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের যে হাতের বাইরে চলে যাবে, এটা স্পষ্ট। এবং বাংলাদেশ যে তাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যালি, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কতটা ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্টের জন্যই কিন্তু সাগর ভাই 47 সালের পর থেকে তাদের ধ্যান ধারণার ভিতরে বাংলাদেশকে ক্যাপচারের আরেকটা জিনিস বলে রাখি, বাংলাদেশের ভারতকে প্রয়োজন ছিল, যেটা আগের সরকার, আমি জানি না আগের সরকার সমালোচনা করতে চাই না, আমি কোনো পক্ষপাতিত্ব করতে চাই না, তবুও প্রয়োজন ছিল শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য। কেন? সুস্পষ্টভাবে তাদের একটা উদ্দেশ্য ছিল যে পশ্চিমা দেশগুলিকে সরকার যেন ভাবে ক্ষমতায় থাকলেও যেন পশ্চিমা দেশগুলিকে ম্যানেজ করতে পারে, সেটারই একটা মাধ্যম হিসেবে ভারতকে ব্যবহার করেছে। আসলে ভারত যে বাংলাদেশকে বা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা রেখেছে ব্যাপারটা তা নয়, ভারত মাধ্যম হয়ে পশ্চিমা দেশগুলিকে ম্যানেজ করেছে যে কোনো ভাবে, যে কোনো উপায়ে হোক, সেখানে সরকার যদি থাকে, তোমরা স্যাংশন দিও না, তোমরা করো না, কারণ আমরা তাদের সাথে একসাথে কাজ করছি, আমাদের অনেক স্বার্থ আছে। সেই জিনিসটাও কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা ভারতের কাছে আর কোনো দায়িত্ব রাখিনি বাংলাদেশকে দেখবার জন্য, ভারতের চোখ দিয়ে আমরা বাংলাদেশকে দেখি না, সুস্পষ্ট বলে দিয়েছে। সুতরাং ভারতের দায়িত্ব তো শেষ, ভারতের কাছে আর আমাদের মনে হয় না যে যেন তেন কোনো সরকার বাংলাদেশে আর সরকার থাকতে পারবে, সেই সুযোগও নাই। জনগণের সরকার থাকবে, সামনে থেকে ভোটের মাধ্যমে সরকার থাকবে, সে কারণে ভারতের আর প্রয়োজন বাংলাদেশে আর আছে বলে আমার কাছে তেমন মনে হয় না, বরং ভারত বাংলাদেশকে প্রয়োজন তাদের অখণ্ডতা রক্ষার জন্য। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। এক্স্যাক্টলি আমি সে কথা বলেছিলাম যে সত্যি কথা বলতে মানে বাংলাদেশে কিন্তু ভারতের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কিন্তু কোনো কিছু ছিল না, যারা কিন্তু ডিপেন্ডেন্ট ছিল এটা তাদের ব্যক্তিগত স্বার্থে। আর ভারত সত্যিকার অর্থে আওয়ামী লীগকে কিন্তু যতটা না মানে পৃষ্ঠপোষকতা করেছে, তার চেয়ে বেশি করেছে কিন্তু একটা ব্যক্তি পরিবারকে, একটা পরিবার ছিল কিন্তু ভারতের সম্পূর্ণভাবে, তারা কিন্তু সবসময় কিন্তু রক্ষণাবেক্ষণ করে এসছে। এবং যেটার এখন পর্যন্ত স্পষ্ট সাপোর্ট কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। তারা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ভারতে কিন্তু অলরেডি কিন্তু সাপোর্ট দিয়ে রেখেছে এবং শেষ পর্যন্ত তারা তাদের এই সাপোর্টটা রাখবে, কারণ তারা কিন্তু এখনো কিন্তু আশা ছাড়েনি। যে কোনোভাবেই তারা চাবে বাংলাদেশে কিন্তু অস্থিতিশীলতা তৈরি করে এই সরকারকে আবার কোনো না কোনো ভাবে পুনঃস্থাপন করা যায় কিনা। তো বাংলাদেশ কোনোভাবে কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট না, যদিও আমরা কিন্তু ভারত দ্বারা বেষ্টিত, বাট আমরা একটা বন্ধুত্ব সুলভ আমাদের স্বার্থ সংরক্ষণ করে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু ঠিক তার উল্টোটা আচরণ কিন্তু আসলে আমরা ভারতের কাছ থেকে, আপনি দেখেন আমরা ছোট একটা দেশ, এমন পৃথিবীর এমন কোন উদাহরণকে আপনি দেখাতে পারবেন যে একটা দেশে ভারতের একটা দেশে তাদের 4-5টা দূতাবাস থাকে? বাংলাদেশে ভারতের কয়টা দূতাবাস আসছে? ঢাকা একটা ছাড়াও কিন্তু আরো 4টা দূতাবাস আসছে, অর্থাৎ চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনা, 4-4টা তাদের এমবাসি, তাদের শাখা কিন্তু বিদ্যমান এবং প্রত্যেকটাতে কিন্তু তাদের সহকারী হাই কমিশনার বিদ্যমান আছে। আপনি দেখেছেন একটা ছোট একটা বাংলাদেশের মতো জায়গায় তারা তাদের এতগুলো দূতাবাস মেনটেন করছে এবং তাদের স্ট্র্যাটেজিক লোকেশন এমন ভাবে মেনটেন করছে যেগুলো বেসিক্যালি তাদের দূতাবাস তো ছিল না, এগুলো বেসিক্যালি তাদের গোয়েন্দা রয়ের অফিস হিসেবে কিন্তু আসলে কিন্তু ব্যবহার হতো। এবং এগুলোর মাধ্যমে কিন্তু তারা পুরো বাংলাদেশের উপরে তাদের যে ক্যাপচার এবং করায়ত্ত করার যে তাদের যে মাস্টার প্ল্যান ছিল, এই মাস্টার প্ল্যানের মাধ্যমে কিন্তু তাদের দূতাবাস। আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান যে পৃথিবীর আর কোনো দেশে একটা দেশের এরকম একাধিক দূতাবাস আছে? আমার মনে হয় না। আমার সমালোচকরা হয়তো আমাকে সংশোধন করতে পারেন, দর্শক যারা শুনছেন তারাও তো আমাকে সংশোধন করতে পারেন যদি আমি রং হয়ে থাকি, বাট আমার ধারণায় আমার কোথাও কিন্তু ছিল না। তারপর দেখেন আমাদের যে
এই যে বর্ডার কিলিং এর জন্য বর্তমানে বিজিবি, আমি ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেছি, বিজিবির উপরে স্পষ্ট যে বার্তা গিয়েছে, আমরা আশা করব যে আমাদের বর্ডার গার্ড হিসেবে বিজিবির যেভাবে দায়িত্ব পালন করার কথা আমি আশা করবো, এবং তার কিছু কিছু স্যাম্পল বা নমুনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু খুব স্ট্রংলি কিন্তু বিজিবিকে কিন্তু ফেস করছে, এবং তারা বর্ডারকে সুরক্ষিত করার জন্য তাদের যেভাবে কার্যক্রম করার কথা সেই জিনিসগুলো করছে। আমাদের বিজেপি বা বিডিআর আসলে কতটুকু সক্ষম বলে মনে করেন এসব ক্ষেত্রে? এটা কি আগের সরকারের দুর্বলতার কারণে বিজেপি একসময় নীরব ছিল, আর এই সরকার আসার পর দেখছি বিজেপি কিন্তু পাল্টা একটা শক্ত অবস্থান নিচ্ছে? সক্ষমতার দিক থেকে কোনো ধরনের কি দুর্বলতা আছে কিনা? আপনি দেখেন, আমি আপনাকে কথা বলি, আমি একজন সেনা সদস্য হিসেবে বলতে পারি, সবসময় কিন্তু আপনি কিন্তু বন্দুক এবং গুলি দিয়ে কিন্তু জয়লাভ করবেন তা না। আপনি যেখানে ফাইট করবেন, যাদের সাথে ফাইট করবেন, আপনার মোরাল কাজটা, আপনার মোরাল ভ্যালুটা কি আছে, আপনি কোন মোরাল ভ্যালুর উপরে ফাইট করছেন, সেটাও কিন্তু একটা বড় জিনিস। আপনি যদি আপনার নৈতিকতার অবস্থান থেকে ফাইট করেন, তাহলে সেখানে কিন্তু আপনার যে শক্তি কাজ করবে, সেটা কিন্তু আপনাকে তখন শত্রুকে মোকাবেলা করতে অনেক বেশি সাহায্য করবে। আমাদের বিজেপি আলহামদুলিল্লাহ যথেষ্ট ক্যাপাবল, আমি নিজে চাকরি করেছি বিজেপিতে, যথেষ্ট ক্যাপাবল আছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ান বিএসএফ কে মোকাবেলা করার মতো যথেষ্ট সক্ষম, এবং তার কিছু নমুনা কিন্তু আপনারা কিন্তু অতীতেও দেখেছেন, পাদুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা কিন্তু দেখেছেন, এবং তারা যেভাবে আমাদের কাছে পর্যদস্ত হয়েছিল, আমি তখন সুনামগঞ্জে কর্মরত ছিলাম, এবং তারা যেভাবে পর্যদস্ত হয়েছিল, তার কিছু কিছু নমুনা তাদেরকে তাদের মিডিয়ার মাধ্যমে তারা হাইড করতে বাধ্য হয়েছে তাদের আত্মসম্মান রক্ষা করার জন্য। সো আমি বলবো, আগের সরকারগুলোর নতজানু প্রক্রিয়া এবং পররাষ্ট্রনীতির কারণে, তাদের যে দাসত্ব করার কারণে স্পষ্ট একটা নির্দেশনা ছিল, স্পষ্টভাবে কিন্তু বিজেপি তাদের সঠিক দায়িত্বটা পালন করতে পারেনি, তারা তাদের শক্তি, সামর্থ্য, সাহস কোনোটা কিন্তু প্রদর্শন করতে পারেনি। আমি আশা করবো আমাদের বর্তমান সরকারের, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে, এই সরকার নেতৃত্বে আমাদের বিজেপি তারা তাদের সত্যিকারের কারেজ, তাদের যে শক্তি, সামর্থ্য, সেগুলো প্রদর্শন করে আমাদের বর্ডারকে সম্পূর্ণভাবে সিকিউর করতে পারবে, এবং এটা ভারতের জন্য একটা স্পষ্ট একটা বার্তা। এবং তারা বাংলাদেশ যে আগের বাংলাদেশ না, এই বাংলাদেশ যে একটা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন হওয়া বাংলাদেশ, ৫ই আগস্টের বাংলাদেশ, এটা কিন্তু ভারত জানে, এবং জানে বলেই কিন্তু আসলে ভারতের এই যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এ ধরনের মানে আক্রমণ তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, এটা আসলে এটা হাস্যকর। ভারত আজকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের আভাস আমরা পেয়েছি 500 গজ দূরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এখানে বসে আছে হাসিনার বান্ধবী, 26,000 ভুয়া মুক্তিযোদ্ধা নিয়োগ দিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছে। সেই সচিব এখনো কি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বসে থাকে, এই বিষয়টা জনগণ বলা শুরু করেছে। হিন্দুস্তানের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, আপনি হিন্দুস্তানের রাজা হতে পারেন, বাংলাদেশের আপনি কিছু না। আমার স্বাধীন বাংলাদেশ নিয়ে আপনি কটূক্তি করবেন, বাংলাদেশকে নিয়ে আপনি অগণতান্ত্রিক কথা বলবেন, অসাংবিধানিক কথা বলবেন। বাংলাদেশের মানুষ অতীত হিন্দুস্তানের গোলামীর বিরুদ্ধে কথা বলেছে, এখনো ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে আমরাও তাকে সহযোগিতা করে, আমরাও তার পেছনে শক্তি যুগে এই অবৈধ কথার বিরুদ্ধে, এই রাজনাথের কথার বিরুদ্ধে লড়াই করে যাব। এটা কিন্তু শেখ হাসিনার গোলামীর সরকার না, এটা কিন্তু আবু সাইদ খোকনের রক্তের সরকার। এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সরকার। এই সরকারকে অবহেলা করার কোন সুযোগ নাই। তারেক রহমান বলেছে, মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন আর দিনের ভোট রাতে না হয়, বাংলাদেশে যেন আর 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, বাংলাদেশে যেন আর টিয়ার কাবিকা চুরি না হয়, বাংলাদেশে যেন আর কোন একটি ব্যক্তি 1টি টাকা বিদেশে পাচার করতে না পারে। তাই এই তত্ত্বাবধায়ক সরকারকে, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, তারা যেন আপনার উপরে ভর করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায়। তাই মোটর চালকের দাবি এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে আমাদের প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার। আমার প্রিয় নেতা ডক্টর ইউনূস, যারা আপনাকে সহযোগিতা করছে, উপদেষ্টা, আপনারা এক একজন মায়ের সন্তান। বাংলাদেশে আপনাদের ইতিহাস আছে, বাংলাদেশে আপনি মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনারা আজকে ডক্টর ইউনূসের সহযোগী, আপনারা ডক্টর ইউনূসকে সর্বশক্তি দিয়ে, উপদেশ দিয়ে বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশে এখন আমরা কিছু কিছু পত্রিকায়, কিছু কিছু টেলিভিশনে এখনো ওই চক্রের ছবি আমরা দেখতে পাই। তারা যেন আর কোনোদিনও
বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এই সরকারের থেকে সুযোগ না নিতে পারে। তাই প্রিয় ভাইরা, আমরা আজকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, পাকিস্তানকে 2 ভাগ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল একটা, আমরা সুখে থাকবো, আমরা মোটা চালের ভাত খাবো, আমরা আলু ডাল দিয়ে ভাত খাবো, তাও বাংলাদেশের স্বাধীন পতাকাকে মাথায় উঁচু করে মাথায় বেঁধে আমরা অহংকার করে বলতে পারবো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। সেই বাংলাদেশের স্বাধীনতাকে আজকে নস্যাৎ করার জন্য আজকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের আভাস আমরা পেয়েছি। হিন্দুস্তানের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, আপনি হিন্দুস্তানের রাজা হতে পারেন, বাংলাদেশের আপনি কিছু না। আমার স্বাধীন বাংলাদেশ নিয়ে আপনি কটূক্তি করবেন, বাংলাদেশকে নিয়ে আপনি অগণতান্ত্রিক কথা বলবেন, অসাংবিধানিক কথা বলবেন। বাংলাদেশের মানুষ অতীত হিন্দুস্তানের গোলামীর বিরুদ্ধে কথা বলেছে, এখনো ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে আমরাও তাকে সহযোগিতা করে আমরাও তার পেছনে শক্তি যুগিয়ে এই অবৈধ কথার বিরুদ্ধে, এই রাজনাথের কথার বিরুদ্ধে লড়াই করে যাব। কি পেয়েছেন আপনারা? কি পেয়েছেন? বাংলাদেশটাকে লুটে নেবেন, বাংলাদেশকে আপনার বাজারে রূপান্তরিত করবেন, সেটা হতে দেওয়া হবে না। এটা কিন্তু শেখ হাসিনার গোলামীর সরকার, এটা কিন্তু আবু সাইদ খোকনের রক্তের সরকার। এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সরকার। এই সরকারকে অবহেলা করার কোন সুযোগ নাই। বাংলাদেশের মাটিতে আমরা এখন চাই, বাংলাদেশে এখন জনগণ চায়, জনাব ইউনূস সাহেব প্রিয় নেতা, আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠে আপনাকে হাজিরা দিতে হয়েছে, আপনার বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করা হয়েছে। আমি বুঝতে পারি না তাদের অনুসারীরা এখনো কিছু কিছু এলাকায় কিছু কিছু মন্ত্রণালয় এখনো দায়িত্বে আছে। অনুগ্রহ করেন, দয়া করেন, জনগণ যাতে আবার বলা শুরু না করে। আমার কথা হলো একটা, আপনার কাছে দাবি, এদেরকে অপসারণ করতে হবে। ভাইরা, এখান থেকে 500 গজ দূরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এখানে বসে আছে হাসিনার বান্ধবী। 26,000 ভুয়া মুক্তিযোদ্ধা নিয়োগ দিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছে। সেই সচিব এখনো কি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বসে থাকে, এই বিষয়টা জনগণ বলা শুরু করেছে। তাই আজকে প্রিয় ভাইয়েরা, চালক দল গরিব হতে পারেন, শাহজাহান খান, কর্নেল ফারুক, ওই কি মন্ত্রী ওবায়দুল কাদের, আরেকজন ধানমন্ডি গুলশান থেকে নির্বাচিত হয়েছে তথ্যমন্ত্রী আরাফাত রহমান। আপনার চেয়ে বড় পরিচয়ের মানুষ এই মোটর চালক দলের কর্মীরা। তাদের পয়সার দরকার না, তারা চায় তার পরিবারের সন্তানরা যেন স্কুলে যেতে পারে, তারা চায় তার সন্তান যেন মেট্রিক পাস করতে পারে, তারা চায় আমি মোটা ভাত খেয়ে আমার রুজির পয়সা দিয়ে আমি চলতে পারি, আমার কোটি টাকা লক্ষ টাকার দরকার না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন প্রিয় ব্যক্তি, আপনার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি দেশটাকে জঞ্জাল মুক্ত করুন। বাংলাদেশে তারেক রহমান বলেছে, মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন আর দিনের ভোট রাতে না হয়, বাংলাদেশে যেন আর 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, বাংলাদেশে যেন আর টিআর কাবিকা চুরি না হয়, বাংলাদেশে যেন আর কোন একটি ব্যক্তি 1টি টাকা বিদেশে পাচার করতে না পারে। তাই আপনাদের দায়িত্ব অপরিসীম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার দায়িত্ব না শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে সমর্থন দিয়েছে, আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই বলে আওয়ামী প্রেতাত্মারা আবার বাংলাদেশে এসে এই অন্তর্বর্তী সরকারকে
রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করবে, সেটা বাংলার মানুষ কোনোদিনও হতে দিবে না। তাই আসুন সকালে মিলে যেভাবে ৭১-এর স্বাধীনতা করেছি, যেভাবে ৫২-এর ভাষা আন্দোলন করে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছি, যেইভাবে ১৯৬২ সালে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি, যেইভাবে আমরা আবু সাঈদ খোকন মুগ্ধের পাশে জনতা দাঁড়িয়ে আপনাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, বাংলাদেশেও এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনি আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করে দিয়েছেন। সামনের দিকে যেন মানুষ আপনার প্রতি ভরসা থাকে, আপনি বাংলাদেশে আর একজন লোককে দুর্নীতি করতে দিবেন না। তাই দেশের মানুষ দুর্নীতিমুক্ত সমাজ চায়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।